আমার জন্ম সেকেলে কলকাতায়। শহরে ছ্যাঁকড়া গাড়ি ছুটছে তখন ঝড়ঝড় করে ধুলো উড়িয়ে। তখন শহরে না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি। কেরোসিনের আলো পরে যখন এলো তার তেজ দেখে আমরা অবাক। তখনও জলের কল বসেনি, বেহারা কাঁখে করে কলসি ভরে মাঘ ফাল্গুনের গঙ্গার জল তুলে আনত। তখন ভূত প্রেত ছিল মানুষের গল্পে গুজবে, মনের আনাচে কানাচে। বাড়ির পশ্চিম কোণে ঘন পাতাওয়ালা বাদাম গাছ, তারই ডালে এক পা আর অন্য পাটা তেতলার কার্নিশে তুলে দাঁড়িয়ে থাকতো নাকি এক বদমেজাজি শাঁকচুন্নি। বাস্তব থেকে কল্পনার জগতে পাড়ি দেওয়া, নিত্য নতুন রঙিন ভাবনা চিন্তা এবং সেই আস্ত বৈচিত্র্যময় জগতের নানান কার্যকলাপের কারণ অনুসন্ধান, এই সব কিছুই ছিল বালক রবির প্রতি মুহূর্তের ক্রিয়াকলাপ। ঠাকুরবাড়ির দক্ষিণের বারান্দা ছিল তার কাছে সেই বিরাট কল্পনাময় জগতের একটি বিশেষ ক্ষেত্র। দক্ষিণের বারান্দার রেলিংগুলো ছিল তার কাছে ওরিয়েন্টাল সেমিনারির ক্লাসরুমের বাধ্য স্টুডেন্টস। একের পর এক লাঠির ঘায়ে ছাত্রদের অবস্থা হতো করুণ। দক্ষিণের বারান্দার পূর্ব দিকের কোণে ছিল বাড়ির চাকর শ্যামের ঘর। শ্যামের মুখে শোনা রামায়ণের রাবণের সীতাহরণ পর্ব বালক রবির নিষ্পাপ মনে যে অজানা ভীতির সঞ্চার করেছিল, সেই ভয়ই তাকে বাধ্য করে শ্যামের কেটে দেওয়া গণ্ডির মধ্যে নিজেকে সারাটা বেলা আটকে রাখতে। খড়ির গণ্ডির ভিতর থেকেই মনটা পাড়ি দিত জানলার বাইরের পুকুর পাড়ের বাঁধানো ঘাটের মস্ত বটগাছের চারিদিকে তৈরি হওয়া অদ্ভুত কুহকের রহস্য উদ্ঘাটনে। নিশি দিশি দাঁড়িয়ে আছো, মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে কি পড়ে ওগো প্রাচীন বট। তার রচিত শিশু রচনাবলী বিশ্লেষণ করলে উপলব্ধি করা যায় শিশু মনস্তত্ত্ব অন্বেষণে তিনি কতখানি পারদর্শী ছিলেন। ঠাকুরবাড়ির অন্দরমহলের সঙ্গে শিশুকালের আঙিনার তফাৎটুকু বজায় রেখেই যেমন তিনি শৈশবকালকে বর্ণনা করেছেন, তেমনি যে কোনো স্থান কাল উপযোগী লেখনীতেও প্রমাণ করেছেন যে শিশু মননকে আধুনিকতার যতটাই গ্রাস করুক না কেন, তার রচনাবলী কিন্তু কালের অন্তিম অবধি প্রাসঙ্গিক। একজন শিশুর সাথে সবচেয়ে অদ্ভুত অনাবিল সম্পর্ক থাকে তার মায়ের। এই অনন্য সম্পর্কের রূপ, রস, গন্ধ কিন্তু কখনোই কোনো নির্দিষ্ট খাতে বয়ে চলে না। কবির লেখনীতে তাই মা কখনো শিশুর বন্ধু, কখনো খেলার সাথী, কখনো বা আশ্রয়দাতা ও একমাত্র সম্বল। আবার এই মাকে রক্ষা করার জন্যই শিশু তার সমস্ত ভয়কে উপেক্ষা করে হয়ে ওঠে বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাছুরে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে টাঙা ধুলোয় মেয়ে গড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাঠে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পাচ্ছ, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতার স্মরণ করছো মনে। বেড়াগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো।
আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়ল কাটা। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যি খোকা ছিল মায়ের কাছে। দেখতে দেখতে ভিতরে বাইরে আলো বেড়েছে, অন্দরমহলে আর পর্দা রইল না। দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া। নতুন বৌঠান গা ধুয়ে তৈরি হয়ে বসতেন, গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা। ছাদটাকে বৌঠান একেবারে বাগান বানিয়ে তুলেছিলেন। আশেপাশে চামেলি, গন্ধরাজ, রজনীগন্ধা, করবী, দোলন চাঁপা। তর্কে বৌঠানের কাছে বরাবর হেরেছি, কেননা তিনি তর্কের জবাব দিতেন না। ঘুরতে ঘুরতে এসে পড়েছি যৌবনের সদর দরজায়। সেকালে নতুন বৌঠান ছিলেন আমার সকল খেলার সাথী। পদ্য গানটা লিখে প্রথমে তাকে না শোনালে না আমার চলতো না তার। বিলেতে গিয়ে চিঠি দিতে দেরি হলে ঘন মেঘের মতো অভিমান অধিকার করত তার সারা মুখ। বিলেত থেকে ফিরে আসায় নতুন বৌঠানের আলো ঝলমলে মুখটা দেখে বুঝেছিলাম আমার রঙিন দিনগুলি তার হাতেই সুসজ্জিত থাকবে। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়, তবু কত গল্প বাকি থাকে। সেবার তুমি বিলেত যাওয়ার পথে জাহাজ ডেকে মনে করতে কাকে। জীবন সম্পর্কে নতুন করে চোখ মেলা ও জগৎকে অনন্য পন্থায় উপলব্ধি করার অগোচরেই চোখের আলোয় চোখের বাহিরে খুঁজে পাওয়া সহচরী নতুন বৌঠানকে নিজের লেখা কবিতা, গান পড়ানো, শখের বাগানে সময় যাপন, খেলাঘর বাঁধতে লাগার মধ্যেই অপার্থিব বন্ধনে বাধা পড়ে যায় দুটিতে। সকালবেলায় রবির কণ্ঠে প্রভাতী গানে ঘুম ভাঙা থেকে শুরু করে নন্দন কাননে প্রাতঃভ্রমণ বা ঠাকুরবাড়ির অন্দরমহলের কানাঘুষো এড়িয়ে সারা দুপুর কবিতা লেখার নতুন রীতিনীতি ভাবতে ভাবতে বেলা গড়িয়ে যাওয়া। নতুন ছন্দে বাহুডোরে বাঁধা ছিল ঝলমলে দিনগুলি। তোমাদের এই হাসি খেলায় এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো
আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। যখন আমায় ওপার থেকে গেল ডেকে, ভেসেছিলে ভাঙা ভেলায় গান গেয়েছিলেন মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি, মনে রেখো। এই যে নতুন বউ, তা নন্দনকানন থেকে বেরিয়ে হেসেলে আসার সময় হলো তোমার? মেজ বউ, কি হচ্ছে কি? ঝি চাকরদের সামনে সব কি? তা আমায় চুপ করিয়ে ঝি চাকরদের কানাঘুষো বন্ধ করতে পারবে তো বড়দিদি? বড়দিদি, কি করতে হবে বলো? তুই এদিকে এসে। এখানে কিছু করতে হবে না তোমায়। তুমি রবিকে গিয়ে খবর দাও, তার বিয়ে ঠিক করে এসেছি। আমি আর নতুন ঠাকুরপো গিয়ে পাত্রীও দেখে এসেছি খুলনায়, আমাদের পছন্দ। রবি যেন গিয়ে একদিন দেখে আসে। আর হ্যাঁ, বাবা মশাইয়েরও পছন্দ। বিয়ে এক প্রকার স্থিরই বলতে পারো। হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। তোমার আমার ওই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি, সুরে সুরে তালে তালে তোমার আমার ওই
ডেকেলো ডেকেলো সন্ধ্যাকালে কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে তোমার আমার ওই বিরহের অন্তরালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নিয়তিপ্রসূত হোক বা কালের নিয়ম, জীবনের মতিগতি এক নিয়মে বেঁধে চলে না কখনোই। সমাজ সংসারের অপরিহার্য বিধান যে শৃঙ্খলগুলি তৈরি করে, তাতে ধাক্কা খেয়ে চুরমার হতে থাকে অক্ষর অক্ষর দিয়ে বোনা স্বপ্নগুচ্ছ। বৈবাহিক জীবনে পা রবির 1883 সালের 9 ডিসেম্বর। 9 বছর 9 মাস বয়সী মৃণালিনীর সঙ্গে কবি বাঁধলেন গাঁটছড়া। বিয়ের পর আদরের রবির জীবনের নতুন অধ্যায়, স্বামীর গোপন প্রণয় বা সে যে কারণেই হোক না কেন, এক মধ্য 23-এর নারীর প্রেম ও দহনের 12 মাসা শ্রাবণের ধারার মতোই গন্তব্যহীন, শান্ত। তুমি জানো কোথায় আমার কষ্ট, কোথায় আমার দহন? অভিমান যেন বৃষ্টি হয়ে ঝরে পড়ে কাদম্বরীর কথায়। বিবাহ পরবর্তী রবির জীবনে বাঞ্ছনীয় পরিবর্তনগুলি, যেমন ঘুম থেকে দেরি করে ওঠা কিংবা নন্দনকাননের নতুন বৌঠানের সঙ্গে প্রাতঃভ্রমণ থেকে বিরতি, সকল ক্ষেত্রে দুর্বিষহ বেদনাগুলো কাদম্বরীর বেঁচে থাকার সমস্ত ইচ্ছেকে শুষে নিতে থাকে। কাদম্বরীর সুইসাইড নোটটি পাওয়া না গেলেও কারণগুলি সুস্পষ্ট। সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, মৃণালিনী দেবীর সঙ্গে কবির সংসারের সূচনা। মৃণালিনী বলতো তার একটিই পরিচয়, রবীন্দ্রনাথের সহধর্মিণী এবং সহমর্মিণীও। মাত্র 9 বছর 9 মাস বয়সে আমার হাত ধরে সে এসেছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে নববধূ রূপে। আমার অগোছালো বাগান ফের গুছিয়ে সংসারটাকে সংসার বানালেও মৃণালিনী আমায় সংসারই করতে পারেনি। এই নিয়ে তার অভিমানও কিছু কম ছিল না। আমি হেসে জবাব দিতাম, এ যে সখী সমস্ত হৃদয়, এ রাজ্যের আদি অন্ত নাহি জানো রানী, হে তবু তোমার রাজধানী। মাত্র 19 বছরের সংসার এবং 5 সন্তানকে আমার কাছে রেখে মাত্র 28 বছর বয়সে চলে গেল। সকল আঘাত সকল আশায় আমার, সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। রবি ঠাকুর দীর্ঘ পথের পথিক।
জীবনের কোনো স্তরের কোনো পরিবন্ধনই তাকে নাগপাশের মতো সম্পূর্ণ বেষ্টন করতে পারল না। কল্পনা, বাস্তব, মিলন, বিরহ, বিচ্ছেদ কিংবা একাকিত্বের মতো হাজার হাজার অনুভূতি আত্মপ্রকাশ করল তার কলমের কালিতে। মাত্র 16 বছর বয়সে তার লেখা ছোট গল্প ভিখারিণী প্রথমবারের জন্য প্রকাশিত হলো ভারতী পত্রিকায়। রবি ঠাকুরের হাত ধরে বাংলা সাহিত্যে ছোট গল্পের আগমন। এরপর একে একে করুণা, কবি কাহিনী, বনফুল, বাল্মীকি প্রতিভা, সন্ধ্যা সঙ্গীত, ভানু সিংহের পদাবলী, করি ও কোমল প্রভৃতি কালজয়ী লেখনীর জন্ম। গীতাঞ্জলির জন্য 1913 খ্রিস্টাব্দে তিনি হলেন এশিয়ার প্রথম নোবেল জয়ী, বাংলা তথা ভারতের গর্ব। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়। তার হাতেই প্রতিষ্ঠিত হলো কলা ও শিক্ষার সমন্বয়ের তীর্থক্ষেত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের প্রাপ্তির হিসেব দিতে আমরা অপারগ। স্বয়ং রবি ঠাকুর আমাদের প্রাপ্তি, আমাদের গৌরব। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর। তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর। দুঃখ সুখের চরণ আমার জীবন মরণ হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। প্রভু আমার প্রিয় আমার
বার্ধক্যের দরজায় দাঁড়িয়ে একাকিত্ব গ্রাস করেছিল আমাদের প্রিয় রবি ঠাকুরকে। শাখা প্রশাখা হারিয়ে একলা দাঁড়িয়ে থাকা সেই প্রাচীন বটগাছের মতো। স্বজন হারানো এবং একাকিত্বের যন্ত্রণায় বিদ্ধ মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ। সূর্যের কখনো মৃত্যু হয় না, রবিরও হয়নি। অনুভবে বেঁচে থাকলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দশক শতক অতিক্রম করেও একইভাবে আজও আকাশের উজ্জ্বল নক্ষত্র তিনি। কে বলে গো এই প্রভাতে নেই রবি? সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে, পরাণের পদ্ম বনে। বিরহের বিনা পানি পরাণের পদ্ম বনে, বিরহের বিনা পানি। ভরা থাক, ভরা থাক। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। তোমার সৃষ্টি হাসে আর গায়, মৃত্যুকে করে জয়। এই বাংলায় প্রতিটা প্রভাতে রবির জন্ম হয়। আজ প্রভাতে নবকিরণে ধ্বনিত তোমারই ডাক। তোমার পরশে চিরঞ্জীবী আজ 25শে বৈশাখ। দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলি কাকরি উদ্ঘাটন সূর্যের মতো। তোমার প্রকাশ
ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়।